আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভে উত্তাল রাজধানী। শাহবাগ, ফার্মগেট, বাংলা মোটর সহ বিভিন্ন স্থানে পুলিশের বাধা, তীব্র যানজট। সরকার কোটা বাতিলের পক্ষে আন্তরিক, বললেন ওবায়দুল কাদের। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন গড়ালো অষ্টম দিনে। ক্লাস পরীক্ষা বর্জন করে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ। চার দিনের সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে লাল গালিচা অভ্যর্থনা। সই হতে পারে জ্বালানি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে 22টি সমঝোতা স্মারক। এবং দেশের অর্থনীতি ধ্বংস করে সরকার প্রধান এখন ঋণের জন্য চীন সহ বিভিন্ন দেশে ছুটছেন, মন্তব্য মির্জা ফখরুলের। আন্দোলনে ইন্ধনের অভিযোগ নাকচ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। কোটা আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচির দ্বিতীয় দিনেও উত্তাল রাজধানী। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। এরপরে অনেকটা অচল হয়ে যায় সায়েন্স ল্যাব, বাংলা মোটর, কারণ বাজার সহ প্রায় পুরো নগরী। শিক্ষার্থীরা জানান, দাবি না মানলে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। শাহবাগের পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সংস্কারের দাবিতে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কাউরান বাজার ও ফার্মগেটে গিয়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। সবার কণ্ঠে এক স্লোগান, কোটা নট কাম ব্যাক। এর আগে শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এরপর 3টায় শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অবরোধ করা হয় চারপাশের সড়কও। যান চলাচল বন্ধ হলে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। তো আমাদের কাছে মনে হচ্ছে সরকার খুবই দায়িত্বহীন আচরণ করছে। আমাদের কাজ না রাজপথে থাকা, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমাদের আহ্বান থাকবে যে সরকার অবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নিক এবং আমরা আন্দোলন থেকে সরে যেতে চাই। যতদিন না এটা পজিটিভে কনভার্ট হবে ততদিন আমরা আমাদের আন্দোলনটা চালাই যাব। শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে আসবে কঠোর কর্মসূচি। দ্রুত আমাদের এই কোটা সংস্কার যদি না করা হয়, দুর্বারভাবে এই আন্দোলন গড়ে তোলা হবে। ন্যায় এবং যৌক্তিক দাবি নিয়ে রাজপথে লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি যে রায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আসবে। কেবল ঢাকায় নয়, সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনকারীরা, যা চলমান থাকবে বলেও জানানো হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এই মুহূর্তে রাজধানী শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে আমরা এখন তার সাথে যুক্ত হচ্ছি। মুহাজির, শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার সবশেষ খবর কি, এবং ওরা নতুন করে আরো কোনো কর্মসূচি দিয়েছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? সুমনা, আপনি যেমনটা বলছিলেন যে শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলন কিন্তু এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখনো কিন্তু এই শাহবাগ এখনো উত্তাল, গানে, কবিতা, স্লোগানে স্লোগানে মুখরিত এই শাহবাগ। আমি যদি এটা আপনাকে জানাই যে আপনি কর্মসূচির বিষয়ে জানতে চাচ্ছিলেন, এখন পর্যন্ত কিন্তু নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা হয়নি। এবং যতদূর বলতে পারি যে বরাবরের মতোই আমাদের এখানে যিনি সমন্বয়ক আছেন আমাদেরকে জানিয়েছেন যে 8টা সাড়ে 8টার দিকে হয়তো বা তারা তাদের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এখানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এখনো অবস্থান করছেন এখানকার শিক্ষার্থীরা। বিশেষ করে হচ্ছে বাংলা মোটর হয়ে ফার্মগেট, কাউরান বাজার, ওদিক থেকে সায়েন্স ল্যাব, সদরঘাট, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন। এবং যতদূর বলা হচ্ছে যে তারা সবাই অনেকেই এখানে জড়ো হবেন, শাহবাগে জড়ো হবেন। এবং বিশেষ করে এখন পর্যন্ত তাদের যে 1 দফা দাবি, 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবি নামিয়ে সেই 1 দফা দাবিতে কিন্তু অনড় এই শিক্ষার্থীরা। এবং তারা বলছেন যে দাবি আদায় মানা না হলে যারা হাইকোর্ট দেখাচ্ছেন তারা সেই হাইকোর্টটাও ঘেরাও করার কর্মসূচি আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। সুমনা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ থেকে সবশেষ। পরবর্তী খবর হয়তো বা জানিয়ে পারবো তাদের নতুন কোনো কর্মসূচি। সুমনা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য মুহাজির।
কারণ বাজার এলাকায় রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার পরিস্থিতি জানতে আমরা এখন তার সাথে কথা বলছি। মুশফিক, আন্দোলনের সব তথ্য কি রয়েছে? যানজটের পরিস্থিতির কোনো খবর আছে কিনা, কেমনটা বুঝতে পারছেন? বিকাল ঠিক 5:30 নাগাদ কোটা আন্দোলনকারী যারা আছেন শিক্ষার্থী, তারা কিন্তু শাহবাগ থেকে বড় একটি মিছিল নিয়ে এই কারণ বাজার মোড়ে অবস্থান গ্রহণ করেন এবং আরেকটি দল কিন্তু এখান থেকে কারণ বাজার মোড় হয়ে ফার্ম গেটে অবস্থান করছে। আমরা যেটা দেখেছি, আসার পর থেকে তারা চতুর্দিকে যে রাস্তা সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে, ফলে এই এলাকায় তীব্র যানজটের তৈরি হয়েছে, যানজটের সৃষ্টি হয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কোটা আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা 4 দফা দাবি নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন, গতকালকে তারা বাংলা ব্লকেট নামে তাদের আন্দোলন করছেন এবং আজকে সেই বাংলা ব্লকেটের দ্বিতীয় দিন। প্রথম বাংলা ব্লকেটের দিন সন্ধ্যার দিকে তারা কিন্তু 1 দফা দাবি নিয়ে আজকে তাদের আন্দোলন করছেন। সেই 1 দফা দাবি হচ্ছে সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র সংবিধানে উল্লেখিত যে অনগ্রসর যে জাতিগোষ্ঠী যারা, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের যে কোটা সেটার পরিমাণ কমিয়ে এনে সংসদে একটা আইন পাশ করতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু তারা রাস্তায় অবস্থান করছেন এবং তাদের অবস্থানের কারণে কিন্তু তীব্র যানজটের তৈরি হয়েছে এই এলাকাটাতে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছেন। এর ফলে কিন্তু দুর্ভোগে পড়েছেন সাধারণ যে যাত্রী যারা আছেন, বিশেষ করে অফিস ফেরত যে মানুষগুলো আছে, কারণ আপনি জানেন যে বিকেল এবং সন্ধ্যার দিকে কিন্তু অফিস ছুটি হয়ে থাকে এবং তারা বিভিন্ন যানবাহন থেকে নেমে, যানবাহন দাঁড়িয়ে আছে ঠিক কিন্তু লোকজন কিন্তু ভেতরে নেই, কারণ দীর্ঘ সময় যাবত প্রায় 1.5-2 ঘন্টা যাবত কিন্তু যানবাহন একেবারেই বন্ধ হয়ে আছে। এর ফলে কিন্তু তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে, বিশেষ করে আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সগুলো তারা না আটকালেও বিভিন্ন পাবলিক যে পরিবহনগুলো আছে এবং প্রাইভেট কারে যে পেশেন্ট রোগী যারা আছে বাসায় যাচ্ছেন, তারা কিন্তু কিছুটা দুর্ভোগে পড়েছে এবং বয়োবৃদ্ধ যারা আছে, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের বাধ্য হয়ে, কারণ পায়ে হেঁটে যাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। এরকম অনেক দুর্ভোগের কথা আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন যেই পর্যন্ত তাদের দাবি আদায় না হবে সেই পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুশফিকুর রহমান আপনাকে। এদিকে কোটা বাতিল দাবিতে সারা দেশেও চলছে অবরোধ বিক্ষোভ। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রার সাথে পালিত হল অবস্থান কর্মসূচি। দুপুরে নগরীর মডার্ন মোড়ে অবস্থান ও মহাসড়ক অবরোধ করায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কোটা সংস্কারের দাবিতে দুপুরে ঢাকা রাজশাহী রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে ঢাকা রাজশাহী রেল রুটের যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বরিশাল ঢাকা পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বিকেল 3টা পর্যন্ত বন্ধ থাকে যানবাহন চলাচল। একই দাবিতে জামালপুরেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সরকার কোটা বাতিলের পক্ষে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ হয়, আন্দোলনকারীরা এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, কোটা বিরোধীদের মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে, আন্দোলন এখন আর শিক্ষার্থীদের মধ্যে নেই। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কোটা ও পেনশন স্কিম নিয়ে আন্দোলন সহ দেশের সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারা যে আন্দোলনটা করছে এই সিদ্ধান্তই ছিল সরকার। রাস্তাঘাট বন্ধ সহ জনগণের দুর্ভোগ হয় এমন কর্মসূচি আন্দোলনকারীদের পরিহার করা উচিত জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায় না আসা পর্যন্ত কোটা বিরোধী শিক্ষার্থীদের অপেক্ষা করা হবে বুদ্ধিমানের কাজ। বিএনপি এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে, তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে। কাজেই এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে। শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাস্তবতার আলোকে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে।
এখানে আমলা সুপিরিয়ার না শিক্ষক সুপিরিয়ার, আমরা এই বিতর্কে যাব না। আমরা যাব পদমর্যাদার ভিত্তিতে, যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে চাই। কোটা বিরোধী বা পেনশন স্কিম আন্দোলনের উপর ভর করে কোনো রাজনৈতিক দলের সরকার পতনের আশা দিবাস্বপ্ন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ক্ষমতা তো সোজা জিনিস। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অন্যদিকে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন গড়িয়েছে ৮ম দিনে। আজও ক্লাস পরীক্ষা বর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এমন সময় সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মিছিল করেন কর্মকর্তা কর্মচারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারীরা। একই সাথে লাগাতার কর্মবিরতিও পালন করেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও। আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। যতদিন আমাদের দাবিটা আদায় না হয় ততদিনই আমরা কর্মবিরতিতে থাকবো। আমাদের অফিস ক্লাস অবশ্যই বন্ধ থাকবে, দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরেও যাব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেন। অবিলম্বে বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবি জানান তারা। অন্যথায় শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়বে। আমরা এক সপ্তাহ আজকে ক্লাসের বাইরে আছি। আমাদের প্রত্যেকটা ক্লাসরুমের দরজা বন্ধ। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কে বা কারাহীন উদ্দেশ্যে আমি বলবো এরকম একটি স্কিম দিয়ে পুরা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার জায়গাটাকে অস্থিতিশীল করে দিল। আমি যদি ৭৫ বছর পর্যন্ত বেঁচে থাকি, পেনশন পাই, আমার ওয়াইফ আর কোনো পেনশন পাবে না। তো এটা তো একটা বিশাল ডিসক্রিমিনেশন। আগামী প্রজন্মে যারা শিক্ষক হবে তাদের বঞ্চিত করা হয়েছে, নির্মমভাবে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। একই প্রতিষ্ঠানে কাজ করবেন, যারা পরে জয়েন করবে তারা কিছু পাবে না। এদিকে একই দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে ১ জুলাই থেকে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় এই কর্মসূচি পালন করছে। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সারা দেশে সর্বাত্মক কর্মবিরতি অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খুলনায় 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। সর্বাত্মক কর্মবিরতির কারণে সকল ডিসিপ্লিনের ক্লাস এবং সব ধরনের পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় নিজ নিজ ক্যাম্পাসে সমাবেশ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষক নেতারা। রাজশাহীতে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক ডক্টর ওমর ফারুক সরকার সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল বাতিন চৌধুরী সহ শিক্ষক নেতারা এতে বক্তব্য রাখেন। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার পরিষদ। পরে এক সভায় প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার প্রত্যয় জানান আন্দোলনকারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে বলে জানান শিক্ষক সমিতির নেতারা। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। দীর্ঘ 5 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে দুদেশের অংশীদারিত্বের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা কূটনীতিকদের। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতার ক্ষেত্রে সই হতে পারে 22টি সমঝোতা স্মারক। বেইজিং থেকে আপেল মাহমুদের রিপোর্ট।
প্রায় 5 বছর পর বন্ধু প্রতিম রাষ্ট্র চীন সফরে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময়ে সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার ও বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। দেওয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশের সরকার প্রধানকে নিয়ে যাওয়া হয় আবাসস্থল সেন্ট রেজিস হোটেলে। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীরা। আমাদের গন্ডং প্রভিন্সে একটা যদি বাংলাদেশ কনসাল জেনারেল ওইখানে অফিস করে দেয়, তবে চাইনিজদের সাথে আমাদের কোঅপারেশনটা আরও দ্রুত হবে এবং অনেক যোগাযোগের মাধ্যমে অনেক ভালো হবে। আমাদের ব্যবসাটা আরও সুন্দরভাবে স্মুথভাবে বাংলাদেশে করতে পারবে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা তাদের। আমাদের এখানে অনেক সংখ্যক একটা স্টুডেন্ট একটা সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরো বৃহৎ পরিসরে আমরা আরো কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। 4 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া নৈশভোজে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের উন্নয়নের পরীক্ষিত বন্ধু চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে সেটি অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, বেইজিং, চীন। এর আগে সকালে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি সোয়া 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সেখানে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, 3 বাহিনী প্রধান, পুলিশের আইজি, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে প্রধানমন্ত্রী এখন ঋণের জন্য চীন সহ বিভিন্ন দেশে ছুটছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, কোটা সংস্কার ও শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে ইস্যু করে সরকার নিজেদের দুর্নীতি, অর্থনৈতিক সংকট ও ভারতের সাথে দেশবিরোধী চুক্তি আড়াল করতে চায়। রিপোর্ট মইনুল হাসানের। হৃদযন্ত্রে পেসমেকার বসিয়ে বাসায় ফেরার 1 সপ্তাহ না যেতেই আবারও রোববার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব জানান, স্থায়ী চিকিৎসা না পাওয়ায় বেগম জিয়ার অসুস্থতা এখন প্রাণঘাতী রূপ নিয়েছে। তার শরীরের অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝে না, রাত 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে। তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। হ্যাঁ, জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার ও পেনশন স্কিম বাতিলে শিক্ষকদের আন্দোলনকে সরকার রাজনৈতিক ফায়দা হাসিলে কাজে লাগাচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সবাই দুর্নীতিবাজ, এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি। ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনার এটা চেষ্টা করছে আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা। সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিকমতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হয়। এদিকে দলীয় প্রধানের রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে ওলামা দলের দোয়া মাহফিলে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। মুজিব কোট পড়ে জয় বাংলা স্লোগান দিয়ে তারা শেখ হাসিনাকে সন্তুষ্ট করছেন, আর দেশের মানুষের সম্পদ, দেশের মানুষের সম্পত্তি, দেশের মানুষের টাকা
তারা লুটে নিয়ে যাচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এই আবেদন করেন। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে রপ্তানি প্রক্রিয়া সহজ এবং সুরক্ষা নিশ্চিতে দেশে কাগজবিহীন অর্থ ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। তিনি বলেন, কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের যে নির্দেশনা রয়েছে তা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি আয়োজিত বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটালাইজেশন বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এলডিসি উত্তরণে সম্ভাবনাময় আন্তর্জাতিক বাণিজ্য কাজে লাগাতে ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন প্রতিমন্ত্রী। কর্মশালায় আরও বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির কান্ট্রি ডিরেক্টর এইডিমান গিন্টিং সহ অন্যরা। It is quite clear that faster customs processes and reduced operational costs with improved goods traceability for compliance and trust, and better data quality for informed customs decision making, for the reuse of business data in government systems and processes, for the standardized approach for goods identification from origin to destination, simplifying compliance. আন্তর্জাতিক সংবাদ। নিজেকে এবার কৃষ্ণাঙ্গ নারী বলে উল্লেখ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি রেডিওতে সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, এই নিয়ে দেশটিতে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, ইন্টারভিউতে বাইডেন বলেন, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ট্রাম্পের সাথে বিতর্কে হার এবং নতুন করে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করায় আসন্ন নির্বাচনে বাইডেনের প্রার্থী হওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি ছাড়েন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ায় মোদীর এটি প্রথম সফর। 8 ও 9 জুলাই মস্কোতে অবস্থান করবেন তিনি। সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ সামনে রেখে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলো উঠে আসতে পারে এই দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায়। ক্রেমলিন বলছে, রাশিয়ায় মোদীর এই সফরে ঈর্ষান্বিত পশ্চিমারা। এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন পুতিন প্রশাসন। এমন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি নতুন মোড় নিতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। ক্লোজ আপ ওয়ানের প্রথম আসরে যেসব উদীয়মান শিল্পীরা বাজিমাত করেছিলেন তাদের একজন মশিউর রহমান রিঙ্কু। সেই আসরে তার অবস্থান ছিল সেরা 5-এ। এরপর মাতিয়ে তুলেছিলেন সঙ্গীতাঙ্গন, কিন্তু পরপর 4 বার ব্রেন স্ট্রোক করে রিঙ্কু এখন গান থেকে অনেক দূরে, পারে না ঠিক মতো চলাফেরা করতেও। জনপ্রিয় এই গায়ক সবকিছু ছেড়ে পড়ে আছেন গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতা গ্রামে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান, এই দুনিয়ার কিছু। 2005 সালে অনুষ্ঠিত ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আসরে তাক লাগিয়ে সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন রিঙ্কু। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। লালন সার এসব দেখি কানার হাট বাজার রিঙ্কুর কণ্ঠে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। দেশ বিদেশের স্টেজ শোতে রিঙ্কুর জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় পর্যায়ে। কিন্তু হঠাৎ ছন্দপতন। 2016 সালে মারা যান রিঙ্কুর বাবা।
ওই বছরই অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে বাবার মৃত্যুর শোকের কথা শুনে স্টেজে স্ট্রোক হয়। এরপর 2020 সালের মধ্যে দেশে আরও 3 বার স্ট্রোক করেন রিঙ্কু। তারপর থেকেই নিজেকে গান থেকে দূরে সরিয়ে রেখেছেন। অসুস্থ হওয়ার পর সহশিল্পীরা রিঙ্কুর কোনো খোঁজ খবর নেন না। অভিমানে তিনি আর গানের জগতে ফিরতে চান না। তবে এখনো রিঙ্কুর কাছে গানের প্রস্তাব আসে, সব প্রস্তাব ফিরিয়ে দেন গান গাইতে পারেন না বলে। স্টেজ শো করতে যে প্রথম অস্ট্রেলিয়া এবং তারপরে 3 বার বাংলাদেশে সালে বাংলাদেশের পরে প্রথম স্টপ করছি। বাড়িতে থাকবো, বাড়িতে আছি। প্রতাপের যারা ছিল আমার সাথে তারা কেউ খোঁজ খবর নেয়নি, এমন চাই না। গান জগতের অফার এখনো পাই, কিন্তু আমি তো নিজে ভালো করে গাইতে পারি না। এমন একজন কণ্ঠশিল্পী অসুস্থ হয়ে পড়ে আছেন, মেনে নিতে পারেন না স্থানীয়রা। প্রিয় শিল্পীর সুস্থতায় সবার কাছে দোয়া চান তারা। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাই আবার আমাদের কাছে আগের রূপে ফিরে আসতে পারে। তার গান আমরা এখনো শুনি, আগে শুনতাম। তার গান এত ভালো লাগে যে আমাদের মাঝে মনে করেন যে কোনোদিন পুরনো হবে না গানগুলো। সে যেন আবারও গানের জগতে ফিরে আসতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন। রিঙ্কু সুস্থ হয়ে আবারও গানের মঞ্চ মাতাবেন, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পলিটিক্স খেলার খবর। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের খেলোয়াড়রা নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন বলে মনে করেন ব্যাটিং কোচ রাজিন সালে। তার মতে দলে দেশীয় কোচ নিয়োগ করা হলে খেলোয়াড়রা সহজেই সবকিছু বুঝতে পারবেন। জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে কাজ করছে এইচপি দল। পরাগ আরমানের রিপোর্ট। আগামী 14 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার ডারউইনে সফর করবে বাংলাদেশ হাই পারফরমেন্স এইচপি দল। মূলত এইচপি দলের সফর হলেও টেস্ট দল ও এ দলের কয়েকজন ক্রিকেটারকে রাখা হবে। ভবিষ্যতের ক্রিকেটার তৈরি করতেই এই উদ্যোগ। আন্তর্জাতিক ক্রিকেট কিভাবে খেলতে হয় সে শিক্ষাই পাবে এই সফরে খেলোয়াড়রা। আমরা যাচ্ছি গেম ডেভেলপ করার জন্য। আমরা বলতে যাচ্ছি না যে এখানে আমরা সিরিজ জিতে যাচ্ছি, কারণ এখান থেকে আমাদের প্লেয়াররা এখান থেকে কীভাবে কামব্যাক করবে, প্লেয়াররা এখানে কীভাবে ভালো খেলবে, কীভাবে গ্রো আপ হবে, ওই জায়গাটায় আমি প্রিটি মাচ এক্সাইটেড যে অস্ট্রেলিয়া গিয়ে আমরা ওই জায়গাটা কীভাবে খেলতে পারি। প্রায় মাসখানেক ধরে অনুশীলন করছে এইচপি দল। রাজিন সালে বলেন, খেলোয়াড়দের পারফরমেন্স ডেভেলপমেন্টের জন্য অস্ট্রেলিয়া সফর। তাছাড়া দেশি কোচ দলের সাথে যুক্ত হলে খেলোয়াড়দের জন্য অনেক সুবিধা হয় বলেও জানান জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালে। দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালো হবে। ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে বলা হয়, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে, এবং আমরা আমাদের কাজগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছি। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের সাথেও খেলবে বাংলাদেশ এইচপি দল। পরাগ আরমান, এটিএন বাংলা। পাকিস্তানের কোচ হিসেবে প্রথম অভিযানে বাংলাদেশের বিপক্ষে সাফল্য পেতে চান জেসন গিলেস্পি। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার বলেন, বাংলাদেশ ভালো দল, তাই তাদের বিপক্ষে সতর্ক থাকবেন তারা। নিজেদের ক্যারিয়ারের শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে 201 রান করেছিলেন এই পেসার। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের উপর। আমি কিভাবে এই দলটির পারফরমেন্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল, প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি, আমি সেজন্য মুখে আছি। সংবাদ শেষ করব, তার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ বিক্ষোভে উত্তাল রাজধানী। শাহবাগ, ফার্মগেট, বাংলা মোটর সহ বিভিন্ন স্থানে পুলিশের বাধা, তীব্র যানজট। সরকার কোটা বাতিলের পক্ষে আন্তরিক, বললেন ওবায়দুল কাদের। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি না দেওয়ার আহ্বান। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন গড়ালো ৮ম দিনে। ক্লাস পরীক্ষা বর্জন করে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ।
4 দিনের সফরে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে লাল গালিচা অভ্যর্থনা, সই হতে পারে জ্বালানি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে 22টি সমঝোতা স্মারক। এবং দেশের অর্থনীতি ধ্বংস করে সরকার প্রধান এখন ঋণের জন্য চীন সহ বিভিন্ন দেশে ছুটছেন, মন্তব্য মির্জা ফখরুলের। আন্দোলনে ইন্ধনের অভিযোগ নাকচ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।